আহ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের দিনব্যাপী সম্মেলনে, আমাদের কনফারেন্স অন হেলথ প্রমোশন 2026। এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এবারের কনফারেন্সের যে থিম নির্ধারণ করা হয়েছে, স্ট্রঙ্গার ইকোনমি, স্ট্রঙ্গার সোসাইটি, দ্য রোল অফ হেলথ প্রমোশন। আমরা রয়েছি প্যারালাল সেশন 1.2 এ। আমাদের এই সেশনের যে বিষয়বস্তুটি নির্ধারণ করা হয়েছে, মূলত চাইল্ড ফ্রেন্ডলি সিটিজ ফর ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ। শুরুতেই আমি আমার একটু পরিচয় রাখছি। আমি মোহাম্মদ মিঠুন, কাজ করছি ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টে, এবং আমাদের অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে এই সেশনের প্রবন্ধ উপস্থাপনায় রয়েছেন প্রমা সাহা, প্রজেক্ট অফিসার, ডাব্লিউবিবি ট্রাস্ট। এবং আমাদের সাথে অতিথি আলোচক হিসেবে থাকবেন হাসান বাকিবিল্লাহ, পিএইচডি স্কলার এট আইসা। আমাদের ইসলাম কিবিয়া, ফরমার ডিরেক্টর, ডিপার্টমেন্ট অফ ফিল্ম এন্ড পাবলিকেশন। আমাদের সাথে আছেন সাবিয়া আবরিন হক, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, এডুকেটর এন্ড রিসার্চার। এবং আমাদের এই সেশনটি সেশন চেয়ার হিসেবে থাকবে আমি সম্মানিত চেয়ারের প্রমা শাহকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই যে প্যারাল সেশন 1.2 এর চাইল্ড ফ্রেন্ডলি সিটিজ ফর ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ যে প্রবন্ধটি রয়েছে সেটি উপস্থাপনের জন্য আমি তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে জুমে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অনেক অংশগ্রহণকারী। তাছাড়াও আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে। আমি তাদেরকে অনুরোধ জানাবো আপনাদের সুচিন্তিত মতামতগুলো আমাদের কমেন্ট সেকশনে দিয়ে রাখবেন। আমরা আমাদের সুবিধা এবং সুযোগ অনুযায়ী আমরা সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করব। জি, প্রমা সাহা। শুভ সকাল সবাইকে। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আমি আমাদের টেকনিক্যাল কে বলবো আমার প্রেজেন্টেশনটা একটু অন করতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে একাত্মতা প্রকাশ রাষ্ট্রে প্রজেক্ট অফিস হিসেবে। তো আমাদের আজকের যে কনটেক্সটটা বেসিক্যালি সেটা হচ্ছে চাইল্ড অ্যান্ড ইউথ ফ্রেন্ডলি সিটিজ ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। এবং আমরা আসলে বেশি কথা না বাড়াই, আমরা আসলে সবাই জানি কম বেশি যে আমাদের স্লাইডটা ফার্স্ট স্লাইড হবে। টেকনিক্যাল টিমকে রিকোয়েস্ট করছি প্রথম দেওয়ার জন্য। আমি প্রথম স্লাইডটা অন করার জন্য অনুরোধ জানাচ্ছি টেকনিক্যাল টিমকে। ফার্স্ট স্লাইডটা হবে। তো সবাই কাছে আমরা যদি বলতে যাই তাহলে শুরুতেই বলতে হয় যে আমরা সবাই ঢাকা শহরের আসলে যে বর্তমান চিত্রটা সম্পর্কে সবাই অবগত আছি। এবং সব থেকে যেটা আহ, চিন্তার বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে আসলে উন্নয়নের যদি কথা বলি, প্রতিনিয়ত সব ধরনের উন্নয়নই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে আসলে গণপরিসর নিয়ে যদি কথা বলি একটু প্রেস করতে হবে। আমরা এখানে আসলে একটা স্টাডিতে দেখতে পাই যে আহ, যদি আমরা বাংলাদেশের কনটেক্সটে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে যে পরিমাণ আমরা মানুষ আহ, আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু ইন ফিউচারে এটার সংখ্যা বেড়ে অনেক গুণ বেশি হয়ে যাবে, যার তুলনায় কিন্তু আমাদের মাঠ পার্ক বলি গণপরিসর বলি সেটা খুবই অপ্রতুল এবং এর যথেষ্ট অভাব রয়েছে। যেটা আমি এখানে আসলে একটু একটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যে যতটুকু আয়তনের মধ্যে আসলে থাকা দরকার, যদি আমি বলি একটা ছোট উদাহরণ হিসেবে আমরা রায়ের বাজারকে যদি বলি, এখানে একটি মাঠ আছে যে রায়ের বাজারে বৈশাখী খেলার মাঠ, এখানে 3 লক্ষাধিক মানুষ বসবাস করে, তার তুলনায় কিন্তু শুধু একটাই মাঠ এখানে আছে যেটা খুবই অপ্রতুল।
তো এলাকা ভিত্তিক এভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আসলে খেলার মাঠ পার্ক বলি বা বিনোদনের কোনো কিন্তু জায়গা আমরা খুব একটা দেখতে পাই না। নেক্সট স্লাইড প্লিজ। আর ম্যাডাম, প্রেজেন্টেশনে দুইটা কালো মানে স্কোয়ার শেপ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা যার আসলে জন্য সরি, এটা মনে হয় টেকনিক্যালি কোনো একটা ইস্যুর জন্য হচ্ছে। এটা যদি আমি সলভ টেকনিক্যাল করা টিমকে যায় একটু রিকোয়েস্ট ভালো করব। হয়, একটু দেখতে পারবেন। হ্যাঁ। শিওর, আমরা চেষ্টা করছি। সম্ভবত আহ, কাজ করছে, আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দ্রুত নগরায়ন আমাদের শহরের যে অবকাঠামো, জীবনযাপন এবং সামাজিক পরিবেশকে যে ব্যাপকভাবে একটি পরিবর্তন এনে দিচ্ছে, কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু শিশু বা তরুণদের প্রয়োজনীয় অনেক কিছুই উপেক্ষিত হচ্ছে। যেমন তাদের যে চাহিদা বা তাদের যে ন্যায্য চাওয়াগুলো বা তাদের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা আসলে দেখতে পাই যে আমাদের উন্নয়নের জন্য যে কাজগুলো, অবকাঠামোগুলো আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, তার মধ্যে এগুলোর আহ, আহ, নেই। মানে যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণে নেই। তাদের যে সমস্যা, তাদের যে প্রতিনিয়ত তারা স্কুলে যাতায়াত করার ক্ষেত্রে বলি আর যে কোনো যাতায়াতের ক্ষেত্রেই বলি, শুধুমাত্র যে তরুণ বা শিশু তা না, সব বয়সের মানুষরাই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই ধরনের অবকাঠামো যে উন্নয়নগুলো আমরা বলছি, এর সাথে সাথে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সমাজে যে তরুণ বা শিশুরা, এর পাশাপাশি বয়স্করা রয়েছে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যে পিপল রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমাদের যে এই দ্রুত নগরায়ন হচ্ছে, এর মধ্য দিয়ে আসলে আমরা এই সকল ধরনের সকল শ্রেণীর মানুষরা কতটা উপকৃত হচ্ছি সেটাও কিন্তু একটি আলোচ্য বিষয়। তো আমরা নেক্সট স্লাইডে আর একটু যাচ্ছি। এই চ্যালেঞ্জগুলোর পরেও যেটা আমরা আসলে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাপ্রোচটা আসলে কেমন হওয়া উচিত। তো শিশু এবং তরুণ বান্ধব যদি আমরা করতে চাই আমাদের শহরকে, আমাদের চারপাশকে, আমাদের পরিবেশকে, তাহলে কিন্তু অনেক কিছুই করার আছে নতুন করে তাদের জন্য স্পেশালি। এবং এর ফলে যদি আমরা তাদেরকে এই ধরনের একটা মানে পরিবেশ দিতে পারি, যে শিশু এবং তরুণদের যে চাওয়াগুলো রয়েছে, তাদের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, সেগুলো যদি আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি, তাহলে কিন্তু এর মধ্যে শারীরিক এবং মানসিক যে বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রতিনিয়ত তারা যে ধরনের ডিভাইসের প্রতি মানে অ্যাফেক্টেড হচ্ছে ডিভাইস দ্বারা, এবং তারা তাদের মধ্যে যেটা সব থেকে একটা আরেকটা ভয়ঙ্কর জিনিস, যে সামাজিকীকরণের একটা অভাব দেখা গিয়েছে। যে এখন কিন্তু আগের মতো আসলে একজন যে একজনের সাথে কথা বলা বা মেলামেশা করা, তাদের কুশল বিনিময় করা, এই জিনিসগুলো এখন অনেকটাই কমে গিয়েছে। বিকজ যে আমাদের আমরাই আসলে তাদেরকে দিচ্ছি না ওই সুযোগটা, যে যার মাধ্যমে তারা সামাজিকীকরণ শিখবে বা একজন অপরের খোঁজ নেবে। তো এই যে গ্যাপগুলো, এই সবগুলোই কিন্তু একটি বাধা আসলে আমরা যেটা বলি। তো এই অ্যাপ্রোচগুলো, এই সমস্যাগুলোকেই কিন্তু আমাদেরকে যদি পজিটিভলি আমরা ওভারকাম করতে চাই, তাহলে আমাদের এই যে আহ, আজকের যে আসলে আমাদের প্রবন্ধটা যার উপরে, যে শিশু এবং তরুণদের জন্য একটি আসলে সিটি দরকার, এবং সেটার নেপথ্যেই আসলে আমাদেরকে কাজ করে যেতে হবে। এবং পরবর্তী স্লাইডে আমরা যেতে পারলে ভালো হতো। আমি টেকনিক্যাল টিমকে রিকোয়েস্ট করব। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, নেক্সট স্লাইডে যাই প্লিজ। তো এখান থেকে যদি বলি যে ডাব্লিউবিবির অবদানের কথা বা তাদের যে একটি রোল রয়েছে, সেই কথা বলতে আসলে বলা যায় যে আমাদের মূল যে ফোকাস এরিয়া যদি বলি, সেক্ষেত্রে টোবাকো কন্ট্রোল একটা আমাদের মূল ফোকাস এরিয়া। এবং এর সাথে সাথে যদি বলি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, এবং এর সাথে সাথে জড়িত আছে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ
এই সবগুলো জিনিস নিয়েই মূলত ডাব্লিউবি পলিসি অ্যাডভোকেসি এবং এর সাথে সাথে অ্যাওয়ারনেস নিয়েও তারা কাজ করে থাকে, এবং তারই আঙ্গিকেই এই আমাদের যে এখানে ইমেজগুলো দেয়া হয়েছে এটাও তারই একটি প্রতিচ্ছবি। যে এখানে আমরা আসলে যদি যে বলতে চাই সেটা হচ্ছে রায়ের বাজার এরিয়াতেই আমরা মূলত 4টা স্কুলে, তারপরে এর বাইরেও আমরা খুলনাতেও, শহরের বাইরে খুলনাতেও আমরা 31টি ওয়ার্ডে কিন্তু এই কাজটি করেছি, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে শিশুরা আসলে প্রতিনিয়ত কি ধরনের সমস্যার সম্মুখীন হয়। তারা তারা স্কুলে শুধুমাত্র বাসা থেকে স্কুল অবধি যেতেই তারা অনেক ধরনের সমস্যা তারা দেখতে পেয়েছে, চিহ্নিত করেছে নিজেদের নিজেদের আহ, আহ, নিজেরাই আসলে এটা যদি বলি যে তারা প্রতিনিয়ত যে সমস্যাগুলো দেখতে পেয়েছে তারা নিজেরাই চিহ্নিত করে আমাদেরকে জাস্ট এটাকে তারা দেখিয়ে দিয়েছে যে প্রতিনিয়ত তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। যেমন তাদের হাঁটতে গেলে বিভিন্ন ধরনের, যেমন রাস্তাঘাট বলি, অবকাঠামোর যে সমস্যাগুলো তারা দেখতে পায়, এবং রাস্তাঘাট বা পথচারীর জন্য যে ফুটপাত সেটা কিন্তু দখল হয়ে আছে, এর জন্য তারা সমস্যার সম্মুখীন হয়। এবং তারা ভেন্ডর ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করি, যেটা তারা বলেছে যে আমরা নর্মালি বলি যে ভেন্ডর উচ্ছেদ, কিন্তু আমরা চাই যে একটা ব্যবস্থাপনা, সেটাও তারা ফাইন্ড আউট করেছে যে আসলে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা থাকলে আমাদের জন্য সহজ হতো। এবং কারণ ভেন্ডর যে একটা আমাদের সোসাইটিতে একটি পজিটিভ একটা রোল প্লে করে, এটাও কিন্তু শিশুরা নিজেরাই এটা ফাইন্ড আউট করতে পেরেছে। তো এই জিনিসগুলোই আমরা তাদের মধ্য থেকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা তুলে এনেছি। যেমন তারা ম্যাপিং করেছে, তারা আরো বেশি মতামত তারা দেওয়ার জন্য তারা নিজেরা ভিজিট করেছে, তাদের নিজস্ব এলাকা সম্পর্কে তারা নিজেরাই আমাদেরকে ফাইন্ড আউট করে এই জিনিসগুলো জানিয়েছে তারা কি কি সমস্যার সম্মুখীন হয়। তো এই রোলগুলোই আসলে এই যে প্রসিডিউরগুলো এগুলোর মাধ্যমেই ডাব্লিউবি চেষ্টা করে যাচ্ছে যে প্রতিনিয়ত যে আসলে কিভাবে একটি শিশু ও যুব বান্ধব শহর তৈরি করা যায়। তো এর নেপথ্যেই আমরা আসলে কাজ করে যাচ্ছি। পরবর্তী স্লাইড। যেটা আমি আসলে একটু আগে শেয়ার করলাম যে ডাব্লিউবিবি আসলে কি রোলটা এখানে প্লে করছে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি এখানে আসলে বাচ্চারা তাদের নিজস্ব এলাকা থেকে আমরা যতজন আহ, শিক্ষার্থীদের এখানে আসলে সংযুক্ত করেছি, তার মধ্যে খুলনাতে কিন্তু আমাদের কমিউনিটিও এখানে এঙ্গেজ ছিল। শুধু যে শিক্ষার্থী তা না, তারা কমিউনিটি পিপলরাও এখানে অংশগ্রহণ করেছে, এবং তারাও আহ, তাদের যে একটা সমস্যার দিক বা তাদের যে একটা মতামত সেটাও তারা তুলে ধরেছে যে তাদের কমিউনিটির আসলে কি কি চাহিদা হতে পারে, বা তাদের শিশুর জন্য, তাদের বাচ্চার জন্য তারা কিরকম শহর চায়, কিরকম একটি যদি বলি যে পথচারী বান্ধব একটি শহর আমরা বলতে আসলে কি বুঝি সেই সম্পর্কেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এই যে আমরা নিজে এর মধ্য থেকে আমরা বেশ কিছু রিকমেন্ডেশনও নিয়ে আসছিলাম, যেমন স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী অথবা মধ্যমেয়াদী। তা এটাও তারাই তুলে ধরেছে যে আমরা কিভাবে কোন সময়ের বেসিসে আসলে এই কাজগুলোকে ওভারকাম করতে পারি। আসলে তাদের একাগ্রতা থাকার কারণেই কিন্তু ডাব্লিউবি আসলে অনেকটা সাকসেস হয়েছে যে এই আমরা আমাদের অ্যাডভোকেসি পলিসি মেকিং বলি, বা আমরা এই জিনিসটাকে সামনে নিয়ে আসার জন্য বা এটার মাধ্যমে আমরা যেন একটা ভালো কিছু করতে পারি তার একটা গাইডলাইন কিন্তু আমরা তাদের কাছ থেকে পেয়েছি। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা আসলে প্রাপ্তি ছিল। নেক্সট স্লাইড প্লিজ। আহ, তো আমার তরফ থেকে এতটুকুই ছিল। এবং যদি লাস্ট বলি যে আজকের যে সেশনটা সেটা হচ্ছে হেলথ প্রমোশন। তো আমি এতটুকুই বলবো যে আমরা যে ধরনের ফোকাসিং এরিয়া নিয়ে কাজ করি মূলত, যে আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি, পরিবেশ নিয়ে কাজ করি, এবং স্বাস্থ্যটাকে বলতে আসলে আমরা চিকিৎসা নয়, এটা প্রিভেনশনকেও আমরা বুঝি। এবং সবচেয়ে বড় কথা যে স্বাস্থ্যর যে নিরাপত্তা, এইটা নিশ্চিতকরণে যে ধরনের কাজগুলো আমাদের করতে হয়, শুধুমাত্র পলিসি অ্যাডভোকেসি তা না, এর আনুষঙ্গিক আরো অনেক কিছু রয়েছে। তো এই সব কিছু করার জন্য কিন্তু আসলে যদি একটা হেলথ প্রমোশন অর্গানাইজেশন আমরা দাঁড় করাতে পারি অথবা পেতে পারি, তাহলে কিন্তু এই কাজগুলো আরো বেশি সহজ হবে, এবং এইটা দিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে একটি গাইডলাইন বা অথবা একটা পলিসি দাঁড় করানো আরো অনেক বেশি সহজ হবে। তো আমাদের আজকের আসলে আমার প্রবন্ধের একটাই আমার একটাই আসলে দাবি যে আমাদের জন্য একটা হেলথ প্রমোশন অর্গানাইজেশন বিল্ড করা হোক, যেখানে আসলে সবকিছুই থাকবে, এবং স্বাস্থ্য নিরাপত্তা বলতে আমরা যেটা বুঝি সেইটা নিশ্চিতকরণই এটার মূল লক্ষ্য হবে। তো আশা করি আমার সাথে সবাই সহমত জানাবেন আজকের এই আমাদের যে দাবি, সময়োপযোগী একটি দাবি।
এই আমাদের দাবি, সবার দাবি, এটাই আশা করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রমা সাহা, আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমরা আসলে এখানে যারা আলোচক হিসেবে রয়েছেন বা আমরা দীর্ঘদিন যারা কাজ করছি, আসলে নগরে আসলে শিশু বান্ধব করার যে লক্ষ্য উদ্দেশ্যগুলো বা চিন্তা ভাবনাগুলো আমরা এখান থেকে জানতে পারলাম, সে বিষয়ে আসলে আমাদের অতিথিদের কাছ থেকে হয়তো আমরা আরো দিক নির্দেশনামূলক বা অনেক পরামর্শ পাবো। সেজন্য সেই লক্ষ্যেই আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আলোচনার জন্য এই উপস্থাপনার আলোকে সাবিয়া আবরিন হক, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, এডুকেটর অ্যান্ড রিসার্চার। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা থেকে আপনার তরফ থেকে যদি আমাদের বিশেষ কোনো মতামত বা পরামর্শ থাকে এবং এই আলোচনার জায়গা থেকে আপনার যদি সুযোগ থাকে যে আমরা আরো কিভাবে কাজগুলোকে ত্বরান্বিত করতে পারি, সে জায়গায় আপনাকে আলোচনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সাবিহা আবরিন। ধন্যবাদ। প্রথমে আমি একটু ধন্যবাদ জানাচ্ছি প্রমা সাহাকে ওনার কাজটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনার কাজের যে পরিধিটা আমরা দেখলাম বা যেটা নিয়ে আপনি একটা কথা বললেন, সেটা হচ্ছে যে খুলনা অঞ্চলে আপনারা একটি শিশু বান্ধব এলাকা তৈরি করার জন্য শিশুদের সাথে এবং কমিউনিটির সাথে মিলে আপনারা ওনাদের যে দাবিগুলা আছে বা যে চাওয়া পাওয়া গুলো আছে সেগুলাকে আপনারা তুলে ধরেছেন। এখন পাবলিক স্পেসের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের দেশে বা আমাদের অর্থনীতিতে ঘটে থাকে সেটা হচ্ছে যে আমরা যত বটম আপ যদি আমরা দেখতেও চাই, অনেক ক্ষেত্রে আমাদের ডিসিশন গুলা টপ ডাউন হয়ে থাকে। তো পাবলিক স্পেস বা আমাদের সোশ্যাল পলিসি বা হচ্ছে আমাদের আরবান ইনফ্রাস্ট্রাকচার বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সোশ্যাল পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল অ্যাসপেক্ট গুলোর দ্বারা ডিকটেটেড হয়। তো এই ক্ষেত্রে আপনি একটা সাধারণ যদি এক্সাম্পল দেখি যে আমাদের ঢাকা শহরের পার্ক, ফর এক্সাম্পল ধানমন্ডি পার্কে আমাদের খুব ভালো লাগে, যাতে এটা এখন অনেক গণতান্ত্রিক মানুষের ওখানে আনাগোনা এখন অনেক বেশি। তো সেই ক্ষেত্র থেকে এখন আপনি ধানমন্ডি লেকে যদি ঢুকতে যান, মনে করেন মিরপুর রোডের সাইড থেকে, আপনি খালি একটা জায়গা পাবেন যেটির গেটটা এখন গেটও না, বাউন্ডারিটা ভাঙ্গা, সেখান দিয়ে একটি যদি হুইল চেয়ারে কেউ থাকে শুধু সেই জায়গাটা দিয়ে সে আসলে প্রবেশ করতে পারে। অন্য জায়গাগুলো হয়তো আপনি দেখবেন যে বলস্টার দিয়ে বাইক যাতে ঢুকতে না পারে এজন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আপনি শিশুর কথা বলছেন, বাচ্চাদের কথা বলছেন, তো সেখানে আপনি যে একটা ডিফারেন্ট লেভেল মানুষও আছে, তাকে আসলে আপনি কিভাবে অ্যাড্রেস করতেছেন? আপনার ইকোনমি এবং আপনার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বলতেছে যে না, আমার এটার মেইনটেনেন্স এর জন্য আমি আহ সবাইকে ঢুকতে দিতে পারছি না, এজন্য আমাকে এভাবে বাউন্ডারিটা দিতে হচ্ছে, আমি এই জন্য আহ ওই অ্যাক্সেসটাই রাখলাম না। তো আপনার কি হলো? আপনার জনগোষ্ঠীর একজন আসলে এই পাবলিক স্পেসটা আসলে অ্যাক্সেস করতে পারলো না। তারপরে আরো আসি, এখন একটি আমরা কর্মকাণ্ড অনেক ক্ষেত্রে দেখতে পারি যে আমাদের পাবলিক স্পেস গুলাকে রেভিনিউ কালেকশনের জন্য লিজ দেওয়া হয়ে থাকে। তো যেখানে আমাদের একটি সাধারণ শহরে মিনিমাম 25% মতন জায়গা আসলে গ্রিন থাকার কথা, সেখানে যেখানে আমাদের ওইটাও নাই। তো সেই স্পেস গুলার মতো যখন আসলে রেভিনিউ কালেকশনের জন্য, কারণ এটাকে সাস্টেন তো করাতে হবে, তো ঢুকে যায়, তখন আসলে অনেক ধরনের প্রশ্নগুলো আসলে চলে আসে যে আমরা আসলে যে সমাজ ব্যবস্থার মধ্যে বাস করছি, আমরা আসলে কোন দিকে আসলে দেখতে চাই আমাদের শহরকে বা আমাদের সমাজকে। তো সেই ক্ষেত্র থেকে আমি যদি শুধুমাত্র আসলে কমিউনিটি লেভেলের অ্যাপ্রোচটাকে নিয়ে কথা বলা শুরু করি, আমি কিন্তু বাস্তবতা বলতে এই অর্থনৈতিক যেই ব্যাপারগুলো আছে, মেইনটেনেন্সের যে ব্যাপারগুলো আছে, রেভিনিউ কালেকশনের যে ব্যাপারগুলো আছে, সেগুলোকেও কিন্তু আমি ডিসরিগার্ড করতেছি। তারপরে আমাদের যে পরিবেশের কথা বলি, পরিবেশ কিন্তু শুধুমাত্র একটি ল্যান্ডের পিস না, একটি বর্গাক্ষেত্র না, এটার মধ্যে আমার বাতাস আছে, আমার মাটি আছে, এবং আমার এলাকারও আরো দূর থেকে যদি কোনো পলিউশন হয়ে থাকে সেটার প্রভাবও কিন্তু আমার এলাকায় পড়ছে। আমাদের ঢাকা শহরে এখন বর্তমানে যে পরিমাণ আহ ব্যাটারি চালিত রিক্সা চলে, সেটার কারণে যে লিডের পরিমাণ বেড়ে গেছে, বা যেভাবে আসলে টায়ার পুরানো হয় এবং সেটার জন্য যে বাতাসের যে দূষণটা হয়, সেটা কিন্তু আপনি যদি যাত্রাবাড়িতে টায়ার পুরান, আপনি কিন্তু ধানমন্ডিতে বসে এই প্রভাবটা আপনি পাবেন। তো শুধু সেই ক্ষেত্রে আমরা যদি চাইল্ড ফ্রি বা হচ্ছে টিনেজারদের জন্য শহর কিরকম হওয়া উচিত এটা আমরা কথা বলতে চাই, সেটার আগে আসলে আমাদের সাধারণ মানুষ হিসাবে, আমাদের জনগণ হিসাবে বেসিক যে হেলথ রাইটস গুলো আছে, বা সেটা মেন্টাল হেলথ হোক, আমাদের ফিজিক্যাল হেলথ হোক, সেটাকে আগে নিশ্চিত করাটা আমার মনে হয় আগে প্রয়োজন, আমরা এই ক্ষুদ্র অংশগুলাতে ফোকাস করার আগে। তো এটাই আমার বক্তব্য মনে হয়।
আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দরভাবে আপনি আমাদের এই জায়গাটাতে বেশ কিছু মতামত রেখেছেন। আমাদেরও মনে হয় যে এইগুলোকেও যদি আমাদের যে চিন্তা ভাবনাগুলোর সাথে যদি আমরা আরো যুক্ত করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা যে লক্ষ্যের দিকে এগোচ্ছি সেটি বাস্তবায়নে আমাদের পথ আরো সুগম হবে। এ পর্যায়ে আমি আমাদের এই উপস্থাপনার বিষয়ে আলোকপাতের জন্য অনুরোধ জানাচ্ছি হাসান বাকি বিল্লাহ, পিএইচডি স্কলার অ্যাট এমএমইউ অফ মালয়েশিয়া, লেকচারার পার্ট টাইম, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। আমি স্যারকে অনুরোধ করব আমাদের এই প্রবন্ধের আলোকে এবং আপনার তরফ থেকেও আমরা বেশ কিছু দিক নির্দেশনা পাবো সেই আশা ব্যক্ত রেখে আপনাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি হচ্ছে প্রবন্ধ উপস্থাপনকারীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনার অসাধারণ প্রেজেন্টেশন ইয়ে করার জন্য। তো আই এম রিয়েলি সরি, এখানে একটু নয়েজ আছে, আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। তো আশা করি আমাকে শোনা যাচ্ছে, রাইট? আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সো আসলে আপনাদের প্রেজেন্টার অত্যন্ত সুন্দরভাবে পুরো অবস্থানটা উনি সুন্দরভাবে তুলে ধরেছেন। তো আমি জাস্ট শুধু অ্যাডিশনালি কিছু কথা বলবো যেটা হয়তো এটাকে একটু আরো একটু বেশি মিনিংফুল করবে বা আমরা সেই জায়গাটাতে আর একটু কাজ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, যে সেটা হচ্ছে যে আন্ডার 5 চিলড্রেন এবং চিলড্রেন এজেড 5 to 10 ইয়ার্স অর হচ্ছে অ্যাবাভ 10 ইয়ার্স। এইভাবে যদি ক্যাটাগরি করি আমরা চিলড্রেনদেরকে যে যদি একটু দেখি যে আন্ডার 5 চিলড্রেন তারা কিন্তু আসলে বাসা বাড়িতে এই সময়টাতে অবস্থান করেন। তো এই যে হোমের মধ্যে যখন সে আছে আরবান এরিয়াতে, স্পেশালি তারা হোমের মধ্যে একটা আবদ্ধ অবস্থায় থাকেন, তাদের আসলে বেসিক্যালি বাইরে যাওয়ার সে সুযোগটা থাকে না। তো এই যে ইন্টারনাল এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টটাও কিন্তু অত্যন্ত জরুরি যে সেখানে আমরা কিভাবে শিশু বান্ধব করে আমাদের এই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারি। হ্যাঁ, সেখানে আমাদের এই যে আন্ডার 5 চিলড্রেন যারা আছে তাদের যে চলাফেরার জন্য ওয়াশরুম ব্যবহার, তাদের হচ্ছে যে এখানে তার হচ্ছে যে বাড়ির মধ্যে যে তার যে চলাফেরা, এই জায়গাটাতে সে তার মতো করে কতটুকু পরিবেশটা বা ইন্টারিয়র ডিজাইনটা কতটুকু সেভাবে করা হলো, সেই জায়গাটাতে কিন্তু আমাদের নজর দেওয়া দরকার, যাতে ইন্টারনাল এনভায়রনমেন্টটা যেন চিলড্রেন ফ্রেন্ডলি হয়। হ্যাঁ, তো আরেকটা যে ইম্পর্টেন্ট, যখন আন্ডার 5 এর পরে সে যখন স্কুলে ভর্তি হচ্ছে, সেই জায়গাটাতে আমরা স্কুল বেসড যে এনভায়রনমেন্ট, সেই ইন্টারিয়র ডিজাইন, ইন্টারিয়র ইনফ্রাস্ট্রাকচার, সেইটা তাদের ফ্রেন্ডলি কতটুকু করে আমরা তৈরি করতে পারছি। এটা হচ্ছে কিনা আগে যিনি ম্যাডাম বলে গেলেন এই বিষয়টাতেও একটু নোট দেওয়া। এরপরে আমরা হচ্ছে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের কথা যদি একটু বলি, স্কুল বেসড, যেখানে আমাদের অ্যাডোলেসেন্ট এই চিলড্রেন গুলা গ্রোয়িং ফেজে আছেন, তো তাদের মেন্টাল হেলথের জন্য একটা কাউন্সিলিং সার্ভিসের একটা হচ্ছে যে সেল থাকা উচিত, যেটা প্রত্যেকটা স্কুলে সেটা ফাংশনাল থাকা উচিত। হ্যাঁ, সেখানে প্রত্যেকটা উইকলি অথবা মান্থলি আমাদের প্রোগ্রাম হওয়া উচিত কিভাবে তাদের মেন্টালি তাদেরকে এনার্জেটিক করা যায়, এবং তাদেরকে নিয়ে গার্ডেনিং করার যে একটা ইস্যু থাকতে পারে, যে যাতে তারা নেচারের সাথে তাদেরকে ইনভলভ করা যায়। এতে তাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের যে অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল এক্সারসাইজেস, এই সমস্ত বিষয়গুলো যাতে একটু জোর দেওয়া হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমি আরেকটু যেটা বলবো সেটা হচ্ছে যে স্টুডেন্টদের হেলথ প্রোফাইল করা, যে প্রত্যেকটা বাচ্চাদের তাদের হেলথ প্রোফাইলটা করে গ্রোথ চার্টটা দেখা যেতে পারে, তাদের নিউট্রিশনাল ইনটেকটা এটা হচ্ছে ফলো আপ করা যেতে পারে। সেটার জন্য একটা ডেডিকেটেড একটা হচ্ছে যে হেলথ এন্ড ওয়েলবিং সেন্টার থাকবে প্রত্যেকটা স্কুলে। সেটা হচ্ছে প্রাইভেট এবং পাবলিক সবগুলো স্কুলেই এটা হচ্ছে করা যেতে পারে। তাহলে যেটা হবে যে আমাদের পুরো স্কুল বেসড যে ইন্টারিয়র ডিজাইনটা, ইন্টারিয়র ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারিয়র ইনভায়রনমেন্ট, ইন্টারনাল যে ইনভায়রনমেন্ট, সেটাকে আমরা স্কুল চিলড্রেন ফ্রেন্ডলি করতে পারবো। কারণ হচ্ছে যে আমাদের ম্যাডাম যিনি
বলে গেলেন যে ধানমন্ডিতে বা হচ্ছে যাত্রাবাড়িতে যদি কোনো টায়ার পোড়ানো হয় সেটার ইম্প্যাক্টটা কিন্তু ধানমন্ডিতে যিনি স্কুল আছে সে কিন্তু এটাতে নেগেটিভলি ইম্প্যাক্টেড হচ্ছেন। তাহলে এগুলো হচ্ছে এক্সটার্নাল ইস্যুস, এগুলো আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল ইস্যুস। তো আমরা আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল ইস্যুস সেটা হচ্ছে মোর রিলেটেড টু পলিটিক্যাল এবং সোশিও কালচারাল ইস্যুস। তো সেইখানে কিন্তু আমরা আসলে অনেক সময় অনেক কিছু করতে পারি না, বাট ইন্টারনাল যে ইস্যুস সেখানে কিন্তু আমরা আসলে অনেক কিছু করতে পারি, কারণ আমাদের অনেক অথরিটি থাকে এই জায়গাটাতে, আমাদের কাজ করার সুযোগ থাকে বেশি, আমাদের আমাদের পাওয়ার থাকে। তো সুতরাং এই স্কুল বেসড বা হোম বেসড যে ইন্টারভেনশনস গুলো আছে সেগুলোতে কিন্তু আমরা অনেক বেশি ইমফাসাইজ দিয়ে অনেক অনেক গুরুত্বের সাথে এই এই ইন্টারভেনশন গুলো কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেগুলো কিন্তু আমরা ফলো আপ করতে পারি মনিটরিং ইভ্যালুয়েশনের মাধ্যমে। আরো বেশি ইফেক্টিভ ইন্টারভেনশন গুলা আমরা কিন্তু অ্যাডপ্ট করতে পারি। সো সো আমার পক্ষ থেকে আসলে এই বিষয়গুলো একটু বলার ছিল, যেটা আমি মনে করেছি যে এই সমস্ত বিষয়গুলো একটু তুলে ধরার জন্য। যদিও আপনারা ইভালুয়েট করবেন আসলে কতটুকু এটা মানে ইফেক্টিভ। তবে থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু এখানে দুটা কথা বলার জন্য, এই সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ সো আহ মাচ ওয়ান্স এগেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আমরাও আসলে উপকৃত হয়েছি আপনার এই মূল্যবান আলোচনার মাধ্যমে। আমাদেরও অনেক বিষয় আরো এখানে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি আসলে অনুরোধ জানাতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন প্রফেসর ডক্টর তুষার কান্তি রয় স্যার, কুয়েট থেকে। আমাদের এই যে শিশু বান্ধব যে নগর তৈরি, আমরা খুলনাতেও যে কাজ করেছি, যে আমরা কেমন খুলনা নগরীতে আসলে বেড়ে উঠতে চাই, সেখানকার কমিউনিটির যারা অভিভাবক রয়েছেন, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন ওয়ার্ড পর্যায়ে, এবং ওয়ার্ড পর্যায়ে যারা স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন, এবং তাদের যে মতামত এবং এবং গার্জিয়ান এবং শিশুদের যে সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা তৈরিতে তারা যে ভূমিকা রেখেছিল, মতামত দিয়েছিল আমাদের এই শিশু বান্ধব নগর তৈরির যে কর্মশালার মাধ্যমে, সে জায়গাটিতে আমাদের সুযোগ হয়েছিল। প্রফেসর ডক্টর তুষার কান্তি রয় স্যার আমাদের সাথে একটি প্রোগ্রামে ছিলেন। তো স্যার হয়তো আমাদেরকে আরো ভালো এই জায়গাটাতে গাইড করতে পারবেন। আমাদের আজকের উপস্থাপনার জায়গায় আলোচনা তো আমরা তার কাছ থেকে অবশ্যই আশা করি, পাশাপাশি যেহেতু স্যার আমাদের সাথে একদম ফিল্ড পর্যায়ে আমাদের একটি প্রোগ্রামে ছিলেন, সেখান থেকেও স্যারের আমরা বিশেষ মতামত আশা করছি, এবং এখানে তার আলোচনার জন্য আমি স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তুষার কান্তি রয়। থ্যাংক ইউ। মিঠুন, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আসলে আমাদের এখানে মইনুল ইসলাম ছিল। ও হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আরবান প্ল্যানার, আমার জুনিয়র। ও থাকলে আরো ভালো হতো। যাই হোক, ও নেই, একটু সময় মনে হয় আছে এখানে কথা বলার। তো আসলে ফেয়ার আরবান ট্রানজিশন যে প্রজেক্টটা আপনারা বাস্তবায়ন করেছেন খুলনা শহরে, এটা অত্যন্ত চমৎকার ভাবে বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমাদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমরা শিক্ষক, তাছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক, তারপরে সিয়ামের পরিচালক সহ অন্যান্য যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে বা এই মানে ওয়াকেবল সিটি বা স্বাস্থ্যকর সিটি নিয়ে কাজ করে, তারা সবাই আমাদের সাথে সম্পৃক্ত ছিল। বিশেষ করে বিভিন্ন ওয়ার্কশপ আপনারা যেটা অর্গানাইজ করেছেন, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। আমরা সেখানে আমাদের মূল্যবান মতামত প্রদান করেছি। শুধু আমরা না, এখানে খুব মানে কৌশলগত দৃষ্টিকোণ থেকে বা খুব ইনোভেটিভ কিছু অ্যাপ্রোচ এখানে ছিল। যেমন হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এবং কুয়েটের আর্কিটেকচার ডিসিপ্লিনের বা আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ছিলেন। তারপরে নগর অঞ্চল পরিকল্পনা আরবান রিজিওনাল প্ল্যানিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ছিলেন। তারপরে দুইটা বেসরকারি ইউনিভার্সিটিরও ছাত্রছাত্রী ছিল, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে, যারা মূলত আসলে খুলনা শহরেই প্রতিনিয়ত তাদের গবেষণার কাজ হিসেবে খুলনা শহরকে তাদের ল্যাবরেটরি হিসেবেই কাজ করে, রিসার্চ ল্যাবরেটরি হিসেবে। তো তারা এই শহরে কাজ করার প্রেক্ষাপটে তাদের এই খুলনা শহরের অবস্থা সম্পর্কে, বিশেষ করে গণপরিসর বা পাবলিক স্পেস বা চাইল্ড ফ্রেন্ডলি কিভাবে করা যায় বা স্বাস্থ্যকর নগরী কিভাবে করা যায়, এই বিষয়ে তাদের অনেক মূল্যবান মানে তাদের অবজারভেশন ছিল। সেই অবজারভেশন গুলো তারা তাদের ড্রয়িং এর মাধ্যমে, ম্যাপিং এর মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেছে। এবং সেখানে আর যারা কমিউনিটি পিপল তারাও এনগেজ ছিল বিভিন্ন ইন্টারসেকশনে। সো সার্বিকভাবে আপনাদের যে কার্যক্রমটা ছিল অত্যন্ত ফলপ্রসূ ছিল, এবং এগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের যে পাবলিকেশন তা না, আমাদের যে লোকাল যে পত্রিকা ছিল সেই পত্রিকাগুলোতেও কিন্তু বেশ ভালোভাবে কাভারেজ পেয়েছে।
এবং এটার আরেকটা ভালো দিক ছিল যেটা আমাদের স্টুডেন্টদেরকেও কিন্তু আমরা সম্পৃক্ত করেছি। এবং আমরা বিশেষ করে আমরা শিক্ষক যারা ছিলাম, আমরা যারা ওখান থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু আমরা এখনো পর্যন্ত শেয়ার করি যে আসলে এভাবে এভাবে কাজ করতে হয়। এবং আমরা কিন্তু ছাত্রছাত্রী নির্বাচনে আপনাদেরকে সহযোগিতা করেছি। আজকেও কিন্তু আমার ডিপার্টমেন্টের তিনজন চারজন স্টুডেন্ট কিন্তু এই বিভিন্ন সেশনে তারা প্রথম দিক থেকে সংযুক্ত আছে। আমি তাদেরকে আপনাদের কাছ থেকে লিংক নিয়ে তাদেরকে দিয়েছি এবং তারা সংযুক্ত আছে। সো এটা ভালো। আমি জানি যে আসলে ডব্লিউবি ট্রাস্ট চমৎকার কাজ করে এবং এই এই যে উপস্থাপনা যারাই দিয়েছেন তারা অত্যন্ত মূল্যবান বেশ কিছু পয়েন্ট কিন্তু উপস্থাপনা এখানে করেছেন, যে আসলে যেমন পরিবেশ আসলে পরিবেশ কোনো একটা একক জায়গার বিষয় না। আসলে এটা এটা ট্রান্সবাউন্ডারি ইফেক্ট আছে এটার। হ্যাঁ, তো আমি যদি এক জায়গায় পরিবেশ নষ্ট করি সেটার যেমন বায়ু দূষণ বা শব্দ দূষণ সেটা কিন্তু এক জায়গায় থাকে না, অন্যদিকে ছড়িয়ে পড়ে। সো এইটা আসলে বিষয় আছে। আর বিকেলে আমার একটা উপস্থাপনা আছে, আমি সেখানে অবশ্যই আমার মূল্যবান কিছু পরামর্শ, বিশেষ করে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা গবেষণা করেছি চাইল্ড ফ্রেন্ডলি যে আরবান যে ইনফর্মাল ওপেন স্পেস আছে, সেই ওপেন স্পেস গুলোকে আমরা কিভাবে ব্যবহার করছি, খেলার মাঠ হিসেবে ব্যবহার করছি। আসলে শহরে কিন্তু ভ্যাকেন্ট স্পেস প্রচুর পরিমাণে রয়েছে। যদিও এটা আবাসিক এলাকার মধ্যে বা কমার্শিয়াল এলাকার মধ্যে বা বিভিন্ন ল্যান্ড ইউজের মধ্যে আছে, সেটা আবার ওই ল্যান্ড ইউজের মধ্যেই ধরা হয়, যার জন্য বোঝা যায় না যে একেবারে বাস্তব কতটুকু ল্যান্ড সেখানে ভ্যাকেন্ট বা আনইউজড স্পেস অবস্থায় আছে। তো সেগুলোকে আমরা বিভিন্ন সময় বলেছি যে সেগুলো আমাদের চিলড্রেনদের জন্য খেলাধুলার উপযোগী করে দেওয়া বা তাদের আড্ডা দেওয়ার জন্য, তাদের ফিজিক্যাল মেন্টাল হেলথের ওয়েলবিং এর জন্য সেগুলো কিভাবে পলিসির মাধ্যমে আনা যায়, এই এই বিষয়গুলো আমরা কিন্তু আসলে আলোকপাত করেছি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে খুলনাতে হেলদি সিটি ফোরাম একটা গঠন হয়েছে, সেখানে কিন্তু আপনাদের প্রতিনিধিরাও আছে সংশ্লিষ্ট। সো ডব্লিউবি ট্রাস্টের প্রতিনিধি আছে এবং এই হেলদি সিটি ফোরামের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে যে হেলদি সিটি ইনিশিয়েটিভ যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের অ্যাক্টিভিটিস এর সাথে আপনাদের প্রোগ্রামের অ্যাক্টিভিটিস এর অনেকটাই মিল ছিল, যার জন্য সবাই যৌথভাবে কিন্তু আমরা এই উদ্যোগটা সামিল হতে পেরেছি। আমি এই এই বলে মোটামুটি এই আজকের যে কর্মশালা, বিশেষ করে এগুলোর যে ফাইন্ডিংসটা হবে সেই ফাইন্ডিংসটা আপনারা পলিসি লেভেলে আপনারা পৌঁছে দিবেন। আমাদের সারা বাংলাদেশ ব্যাপী সুন্দর কাজ হবে। আমাদের শিশু বা যুবক যারা আছে, ইয়ুথ যারা আছে, তারা স্বাস্থ্যকর ভাবে গড়ে উঠবে, স্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠবে। সারা বাংলাদেশ আসলে স্বাস্থ্যকর বাংলাদেশে রূপান্তরিত হবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি অনুরোধ জানাবো অতিথি যারা আছেন থাকবেন, আমি হয়তো আবারও আপনাদের কাছে হয়তো কোনো একটি প্রশ্নের উত্তরের জন্য আসবো। আমাদের সাথে যারা জুম লিংকের মাধ্যমে যারা অংশগ্রহণকারীরা রয়েছেন, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করে বা আপনার ভিডিও অন করে আপনার পরিচয় রেখে আপনি যদি প্রশ্নটি করেন, বিশেষ কোনো আলোচকের কাছে বা প্রেজেন্টারের কাছে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা এই জায়গাটাতে আলোচনা করতে পারেন। পাশাপাশি যারা আমাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনারাও আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্নগুলো রাখতে পারেন। আমরা আমাদের টেকনিক্যাল টিমের মাধ্যমেও আমাদের এই আলোচনায় আপনাদের প্রশ্নগুলো মতামতগুলোকে যুক্ত করার চেষ্টা করব। আমরা এখন রয়েছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। কেউ যদি আমাদের এখানে যুক্ত হতে চান, একটু হ্যান্ড রেজ করে পরিচয় দিয়ে আপনি আপনার প্রশ্নটি রাখতে পারেন। আপনারা কেউ কি কোনো প্রশ্ন করতে চান যারা আমাদের সাথে অংশগ্রহণকারী হিসেবে যুক্ত আছেন? আচ্ছা, আমার মনে হয় অনেকেই হয়তো প্রশ্ন করতে চাচ্ছেন অথবা অনেকে লিখেও রেখেছেন। আমরা হয়তো সেগুলো নিয়ে পরবর্তীতে হয়তো আরো আলোচনা করার সুযোগ হবে। আমি শুধু আমার জায়গা থেকে একটু আলোচনা করে রাখছি। স্যার বলছিলেন যে আমাদের খুলনার যে কার্যক্রম এবং আমাদের উপস্থাপনার জায়গা থেকেও আমরা আলোচনা করছিলাম যে আমাদের ঢাকায় আমরা বেশ কিছু কাজ করেছি, আমাদের ঢাকা উত্তরে এবং দক্ষিণেও এই বিষয়টি নিয়ে কাজ করেছে। আমি যদি একটু আমাদের উপস্থাপনার জায়গার সাথে একটু যুক্ত করি, আমি নিজেও যেহেতু এই কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম, সেখানে কিন্তু আমরা আমার এই আলোচনার অংশটুকু করার এই কারণেই, আমি এই আলোচনার পরেই হয়তো আমাদের অতিথির কাছ থেকে আমাদের জায়গা থেকে হয়তো কিছু জানার সুযোগ তৈরি হবে, সেই জন্য আমি একটু আলোচনা করে যাচ্ছি। আমরা যখন প্রতিটি কমিউনিটিতে যাচ্ছি, আমরা আসলে জানার চেষ্টা করছি যে কমিউনিটির যে
প্ল্যান, আসলে কমিউনিটি প্ল্যান কমিউনিটি থেকে উঠে আসবে। যারা আসলে নগরে বসবাস করেন বা যে কমিউনিটিতে বা এলাকায় বা পাড়ায় বসবাস করেন, তারা কি সমস্যা ফেস করেন, তারা যারা এখানে নবীন এবং প্রবীণ, যাদের দুজনের মেলবন্ধনই আসলে তথ্যগুলো কিভাবে তুলে আনা যায়। প্রথমেই আমাদের যে জিজ্ঞাসাটা থাকে, আসলে আপনারা আপনাদের নগরকে কিভাবে দেখেন? কারণ একজন আর্কিটেক্ট, একজন প্ল্যানার, তারা হয়তো তাদের বইয়ের ভাষায় বা তাদের আলোচনায় তারা এক ধরনের চিন্তা করেন, কিন্তু একদম নাগরিক যিনি রয়েছেন, তিনি হয়তো একদম খেটে খাওয়া মানুষ হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, গৃহিণী হতে পারেন, এবং যে কোনো পেশার সাথেই উনি যুক্ত হতে পারেন। এবং সেই জায়গা থেকে আমরা ডব্লিউবি ট্রাস্ট আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটি মানুষই যেন তার কমিউনিটি পর্যায়ে তার প্ল্যানিং এর জায়গায় তার মতামত গুলো রাখতে পারে। কারণ বিশেষ করে আমরা যখন দেখি কোনো নগর পরিকল্পনা হয়, নগর নিয়ে আলোচনা হয়, বা বড় কোনো প্রজেক্টের জন্য বা উদ্যোগ গ্রহণ করা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, তখন আসলে তাদের আলোচনার জায়গা থেকেই তারা প্ল্যান গুলো করেন এবং হয়তো কিছু স্টেক হোল্ডারদেরকে নিয়ে তারা আলোচনা করেন, অংশীজন সভা করেন, কিন্তু একদম প্রান্তিক যারা জনগোষ্ঠী বা যে ওয়ার্ডের যারা বাসিন্দা, তারা আসলে সুযোগটা কম পেয়ে থাকেন। আমরা মূলত জানার চেষ্টা করেছি যে তাদের কাছ থেকে তাদের সমস্যাটা আসলে তারা লোকেট করবে, কি সমস্যাগুলো তারা অনুভব করেন, এবং সেই সমস্যার আলোকে তারা মানে সমাধানটা কি চিন্তা করেন নাগরিক পর্যায় থেকে, এবং সমাধানটা আসলে বাস্তবায়নে আমরা কিভাবে কাজ করতে পারি। সেখানে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু, একজন প্রতিবন্ধী মানুষ, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সকল মানুষেরই আসলে এক এক ধরনের সুবিধা বা সুযোগের প্রয়োজন হয় কমিউনিটি পর্যায়ে। সেই আলোচনাগুলোকে আমরা একটি টেবিলে এনে একটি জায়গায় লিপিবদ্ধ করার মাধ্যমে আমরা চেয়েছি, যেমন আমরা খুলনার জায়গাটাতে যখন আমরা কাজ করেছি, আমরা খুলনার যে 31টি ওয়ার্ডের যে তথ্যগুলো পেয়েছি, যে নাগরিকদের যে আলোচনাগুলো পেয়েছি, আমাদের প্রায় শিক্ষার্থী এবং কমিউনিটি মিলে 640 জনের মতো আমাদের ব্যক্তিদের আলোচনা ছিল, মতামত ছিল। সেগুলো কিন্তু আমরা সিটি কর্পোরেশনের সাথেও আমরা শেয়ার করেছি এবং অন্যান্য উন্নয়ন কর্পোরেশনের সাথেও শেয়ার করেছি, যে আপনারা যখন আপনাদের নগর প্ল্যানিং করবেন, ওয়ার্ড প্ল্যানিং করবেন, এই যে আমরা হেলথ প্রমোশন বলছি, হেলথ প্রমোশন যখন আমরা বলি, তখন কিন্তু আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্য, আমাদের দূষণ, প্রত্যেকটি কম্পোনেন্ট চলে আসে এবং নাগরিক সেবাগুলোর চলে আসে। কারণ নাগরিক সেবাগুলো যদি পর্যাপ্ত আকারে কমিউনিটিতে না থাকে, মানুষ যদি সুস্থভাবে বেড়ে উঠতে না পারে, তখনই কিন্তু মানুষ আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। সে অসুস্থর হাত থেকে আমরা কিভাবে সেটাকে প্রিভেনশন করতে পারি, আগে থেকেই কিভাবে নগরকে একটি বসবাস উপযোগী নগর করার ক্ষেত্রে কি কম্পোনেন্ট গুলো দরকার, এই জায়গায় যদি আমরা কথা বলতে পারি, তাহলেই হচ্ছে মানুষ আসলে চিকিৎসার দিকে না যেয়ে পরিবেশটা এমন ভাবে তৈরি করবে তারা যেন আক্রান্ত না হন, তারা যেন আগে থেকেই প্রিভেনশন করতে পারে এবং সুস্থ থাকতে পারে। এবং অলরেডি আমরা ঢাকায় যখন কাজ করেছি, ঢাকার আহ, উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ করে 34 নম্বর ওয়ার্ড এবং উত্তর সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ডে, এখানকার তথ্যগুলো আমরা আমাদের সিটি কর্পোরেশনে যারা আমাদের বর্তমানে যিনি প্রশাসক মহোদয় রয়েছেন, তার সাথেও আমরা দেখা করে আমাদের এই তথ্যগুলো আমরা অলরেডি কিন্তু আমাদের পলিসিতে দেওয়ার জন্য আমরা অলরেডি অ্যাডভোকেসি করে যাচ্ছি। পাশাপাশি আমাদের যে মানে চিন্তাটা, যে আমরা যখনই কোনো হেলথ প্রমোশনের কথা বলছি, প্রতিষ্ঠানের দাবি জানাচ্ছি, সেই প্রতিষ্ঠান যখন কাজ করবে, এই কম্পোনেন্ট গুলোকে তারা সামনে রেখে যেন কাজ করতে পারে। এবং যারা নগর পরিকল্পনা বা নগর উন্নয়নে কাজ করছেন, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারা যখন তাদের কাজগুলো করবেন, তাদের কাজের সাথে নাগরিকদের যে মতামত সেইগুলোকে বা নাগরিক যে ভাষা, নাগরিকদের ভাষাগুলোকে যেন তারা কনভার্ট করে তাদের যে শিক্ষা, তাদের যে প্ল্যানার, তাদের যে আর্কিটেক্টের ভাষায় কনভার্ট করে কিভাবে নাগরিক সেবাটা দেয়া যেতে পারে, এবং এই দেয়ার ফলে যখন একটি বসবাস উপযোগী নগর বা পাড়া আমরা তৈরি করতে পারবো, তার ফলেই কিন্তু আসলে আমাদের যে অসুস্থতার হার, পরিবেশ দূষণের হার, এটি কমে আসবে এবং এটি প্রিভেনশনের দিকে আমরা অনেকটা এগিয়ে যেতে সহায়তা হবে। এবং এই এই জিনিসগুলো নিয়েই যখন একটি রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিষ্ঠান তৈরি হবে, তখন তারা এই জিনিসগুলো নিয়ে, এই ইস্যুগুলো নিয়ে কাজ করতে পারলে নাগরিকের যে আমরা যে বলছি স্বাস্থ্য মানে যে চিকিৎসা নয়, এবং এই যে স্বাস্থ্যের উন্নয়নে আসলে কি করা দরকার, পরিবেশের উন্নয়ন করা দরকার, সেই তথ্যগুলো যেন তারা একটি গোছানো জায়গায় পেতে পারেন, সেই জায়গায় কিন্তু আমরা চেষ্টাগুলো করে যাচ্ছি। তো আমি এই পর্যায়ে আমরা আমাদের আলোচকদের কাছে আমি ছোট্ট করে একটু প্রশ্ন রাখতে চাই, সেই জায়গা থেকে আমি প্রথমেই একটু জানতে চাচ্ছি, আমাদের সাথে যেহেতু সাবিয়া আপা রয়েছেন, ল্যান্ডস্কেপের জায়গা থেকে আমরা যখন একটি নগরের নকশা প্রণয়ন করি বা একটা এলাকার বা একটা জায়গা নিয়ে পরিকল্পনা করি, সেই জায়গায় আসলে শিশুদেরকে আমরা আহ, মূল্যায়নটা কিভাবে করতে পারি, তাদেরকে নিয়ে আসলে পরিকল্পনাটা হতে পারে কিনা, তাদেরকে একটা জায়গায় আমরা কিভাবে যুক্ত করতে পারি, এবং তাদের যে এলোমেলো চাওয়া বা এলোমেলো চিন্তা ভাবনাগুলোকে কিভাবে আমরা আমাদের আর্কিটেক্টের ভাষায় বা আর্কিটেক্টের যে জায়গায় কিভাবে নিয়ে আসতে পারি। এই জায়গায় যদি আপনি আপনার একটু মতামত আমাদেরকে শেয়ার করেন, তাহলে আমরা যখন ভবিষ্যতে আরো অনেক এই ধরনের নগরের কাজ করব, যে কেমন নগরে আমরা বেড়ে উঠতে চাই, তখন হয়তো আপনাদের এই যে আলোচনা, এই যে সুচিন্তিত মতামত, এগুলো আমাদের আরো এগিয়ে নিতে সহায়তা করবে। জি, সাবিয়া আপা। হ্যালো।
সাবিয়া আপার কাছে আমি যাওয়ার আগে আমি একটু আমাদের আরেকজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন এস এম গোলাম কিবরিয়া। আমি স্যারকে অনুরোধ করব এই জায়গাতে আমি এই যে আলোচনা করলাম, আপনি হয়তো ব্যস্ততার কারণে আমাদের যে উপস্থাপনাটি রয়েছিল সেটি হয়তো মিস করেছেন, কিন্তু সেই আলোচনাগুলো কিন্তু আমার এই আলোচনায় অনেকটাই আমি আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি স্যার এই জায়গাটা থেকে আপনার মতামত বা পরামর্শ আমাদেরকে দিতে চান, সেই জায়গায় আপনাকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এস এম গোলাম কিবরিয়া, ফর্মার ডিরেক্টর, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশনস। স্যার কি আসসালামু আপনি শুনতে আলাইকুম, পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, জি শুনতে স্যার। পাচ্ছি। জি স্যার। ধন্যবাদ আপনাকে। আমি আসলে বিলম্বে ঢোকার কারণ হলো আমি লিঙ্কটা পাচ্ছিলাম না, সো এখন হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাওয়ার পর আমি এটাকে কানেক্ট হয়েছি। অসংখ্য তো আমি ধন্যবাদ স্যার আসলে আপনাকে। জি যেহেতু বিষয়টার সাথে যে আলোচনা এতক্ষণ দীর্ঘক্ষণ শুনলাম, সেখানে বেশিরভাগই স্থপতি বা প্রকৌশলীদের অংশগ্রহণের বিষয়টাই ছিল। তো আমি আসলে এই দুই পেশার কোনো পেশায় না, আমি ছিলাম চলচ্চিত্র প্রকাশনা দপ্তর ডিএফপি যেটা বলে তার মহাপরিচালক, এবং দীর্ঘদিন কাজ হচ্ছে আমার ইনফরমেশন সার্ভিসে। সো গণমাধ্যমের সাথে আমার বেসিক্যালি মূল কাজটা আমার পেশাগত জীবনে ছিল। তো নিঃসন্দেহে আমরা যে কাজটাই করি না কেন, সেটা একটা চাইল্ড অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি সিটি বলি আর যে কোনো কাজে বলি, সেখানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম খুব একটা প্রাইম রোল প্লে করে বলা যায়। কারণ এই কর্মসূচিগুলির ভেতরে একটা বড় অংশ থাকে যে মোটিভেশনাল বা জনগণকে জানানো। তো সেই কাজটার ক্ষেত্রে আমার মনে হয় যে আমি এতক্ষণ যেটা বললাম যে একটা প্ল্যানিং এর তো বড় ব্যাপার আছেই, সেখানে শুধু স্থপতি না কিছু, আর এই চাইল্ড ফ্রেন্ডলি সিটির জন্য তো আসলে স্পেসিফিক কোনো মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়ার যে সুযোগ নেই আর কি, কারণ এটা কোনো একক মন্ত্রণালয়ের কাজ না। সে হিসেবে আমাদের সকল কাজেই, যদিও আমি দেখলাম যে মনে হয় স্থানীয় সরকারকে বেশি মাত্রায় সম্পৃক্ত করা হয়, কিন্তু আমার মনে হয় যে যদি সিটির কথা আসে, তাহলে সিটির বিষয়ের সাথে আমাদের গণপূর্ত মন্ত্রণালয়ের একটা বড় রোল থাকে। কারণ সিটিগুলি গড়ে তোলার ক্ষেত্রে যে পরিকল্পিত সিটি বলি বা অপরিকল্পিত হয়ে আমাদের নগর যেভাবে গড়ে ওঠে, সেখানে মূল রোলটা থাকে গণপূর্ত মন্ত্রণালয়ের আর কি। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে সাথে গণপূর্ত মন্ত্রণালয়কে এখানে সম্পৃক্ত করা প্রয়োজন। আর সেই সাথে মূল বিষয়টা হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে আমি নিজেও যদিও গণমাধ্যমের সাথে মানে সরকারি পর্যায় থেকে সম্পৃক্ত, তবু এই চাইল্ড ফ্রেন্ডলি সিটির বিষয়টা কিন্তু আমার মনে হয় না যে আমরা এতটা ক্যাম্পিং করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় একটু গুরুত্ব দেওয়া উচিত পরিকল্পনার পাশাপাশি, যাতে মানে জনগণের ভেতর থেকে একটা দাবি ওঠে যে হ্যাঁ, আমরা আমাদের শিশুদের জন্য একটা নিরাপদ বা বাসযোগ্য নগর চাই। সেই বিষয়ে আমি গুরুত্ব দেওয়ার প্রতি অনুরোধ জানাবো, এবং এ বিষয়ে যদি কোনো আমার পক্ষ থেকে সহযোগিতার সুযোগ থাকে, কারণ আমি চাকরি শেষ করেও আমার পেশাগত অভিজ্ঞতার আলোকে আরেকটা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত আছি। তো সেখান থেকে আমার যদি কোনো রোল প্লে করার সুযোগ থাকে, আমি সে বিষয়ে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রতিশ্রুতি দিচ্ছি। এবং আপাতত এটুকু, বাকিটা আমি আপনাদের বক্তব্য শুনি এবং পরবর্তীতে যদি আমার কিছু করণীয় থাকে আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ। স্যার যেহেতু বলছিলেন যে আমরা আপনি যেহেতু আপনার পেশাগত জায়গা থেকে আমরা আপনাকে পেয়েছি যে ফিল্ম এন্ড পাবলিকেশনের জায়গায়, আসলে আমাদের এটিও কিন্তু একটা মাধ্যম মানুষের কাছে ছড়িয়ে যাওয়ার, যে আমরা যে নগরের কথা বলি বা বসবাস উপযোগিতার কথা বলি, আমাদের নাটক, সিনেমা, গল্প, এই জায়গাগুলোতেও যদি আমরা আমাদের পরিবেশ, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কিভাবে বেড়ে উঠবে, পরিবেশকে কিভাবে আমরা আরো নিরাপদ রাখতে পারি, এবং শুধুমাত্র চিকিৎসা কেন্দ্রিক না, আমরা যে প্রিভেনশনে কি কি পর্যায়ে যেতে পারি, সেগুলোরও কিন্তু আমাদের এই সিনেমা বলি, আমাদের বিভিন্ন প্রকাশনা বলি, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা যুক্ত করতে পারি। এবং আপনি বলছিলেন যে আপনি একটি গণমাধ্যমের সাথে আছেন, কারণ গণমাধ্যম আমাদের একটি বড় শক্তি এই জায়গায় কাজ করে। কারণ ডাব্লিউবি ট্রাস্ট বা আমাদের অন্যান্য যারা নেটওয়ার্ক অর্গানাইজেশন আমরা একসাথে দীর্ঘদিন কাজ করছি, কিন্তু এই প্রকাশের জায়গায় বা অনেক মানুষের কাছে ছড়িয়ে যাওয়ার জায়গায় কিন্তু গণমাধ্যম বলি, ফিল্ম বলি বা আমাদের সংস্কৃতি বলি, এটা কিন্তু বড় একটা ভূমিকা রাখে। আসলে সেই জায়গায় আপনার কি মনে হয় যে আমরা আসলে এই পাবলিকেশন বা ফিল্মের জায়গায় বা মানে এই গল্পের মাধ্যমেও আসলে আমরা মানুষকে কিভাবে বোঝাতে পারি যে আসলে আমাদের চিকিৎসার আগে আমাদের প্রিভেনশনটাকে কিভাবে সামনে আনা যায়? তো ধন্যবাদ। আসলে আমি আপনাদের সাথে যেভাবে যুক্ত হয়েছি সেটার পেছনে আমার ডিপার্টমেন্টই বড় একটা ভূমিকা ছিল। যে আমি তখন চলচ্চিত্র প্রকাশনা দপ্তরের মহাপরিচালক ছিলাম, সে হিসেবে যারা আমার সাথে যোগাযোগ করছে তারা ওই সময় ওখানে কাজ করছে। এবং সেই সময় কিন্তু যেটা আমি একটু ভুলেও গেছি, যে আমরা যে বিভিন্ন সম্পৃক্ত করব এটা চাইল্ড ফ্রেন্ডলি, সেখানে তথ্য মন্ত্রণালয়কে অবশ্যই নিতে হবে। কারণ
যে বিষয়টা বললেন যে সরকারিভাবে আসলে গভর্নমেন্টের তো সারা দেশে একটা নেটওয়ার্ক আছে, বিশেষত তথ্য মন্ত্রকের একটা তৃণমূল পর্যায়ে নেটওয়ার্ক আছে। এবং আমরা জানি যে একসময় সবাই জানি যে গ্রামে সরকারি ছবি দেখানো হচ্ছে, সেই ছবিগুলো আসলে তৈরি করে এই চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর। তো সেখানে যদি পাবলিকলি আমরা আবার এই মেসেজটা নিয়ে যেতে চাই, আমার মনে হয় যে তথ্য মন্ত্রণালয়টা তার যে ক্যাপাসিটি আছে, মানে প্রাইভেট গণমাধ্যমের বাইরেও তার ক্যাপাসিটিতে খুব বড় রোল প্লে করতে হবে। এবং আসলে যে কোনো মানে কর্মসূচি, সরকারি হোক বেসরকারি হোক বা হোক, সেখানে গণমাধ্যমের যদি সম্পৃক্ততা দুর্বল হয় তাহলে পাবলিকলি ফোকাসটা কম হয়। তো সেই হিসেবে আমার পক্ষ থেকে যদি ডিএফপি যাদের কাজ হচ্ছে তাদের নিজস্ব পাবলিকেশন আছে, সেখানে বিষয়গুলি তুলে ধরা, প্লাস একই সাথে যে মোটিভেশনাল ফিল্ম যেটা বললেন, সেই ফিল্ম নির্মাণ করে কিন্তু এখানে জিনিসটাকে খুব স্প্রেড করা যাবে। এবং সেখানে প্রকৃতপক্ষে ডিএফপির তত্ত্বাবধানে যে ফিল্মগুলি তৈরি হয় সেখানে খুব কম বাজেটে কিন্তু ভালো কাজ হয়। বাট নেটওয়ার্কটা সারা দেশে 64টি জেলায় তারা যাচ্ছে, তারা জেলা তথ্য অফিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচারগুলি করছে। সুতরাং এখানেও মানে খুব সীমিত মানে বাজেট দিয়ে আমরা বড় কাজ করতে পারবো, সেটা তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি ভাবে। আর বেসরকারি ভাবে ধরেন যে প্রাইভেট যে আমাদের গণমাধ্যমগুলি আছে ব্যক্তিগত, তাদের তো একটা মানে ইনহেরেন্ট দায়িত্ব পড়ে যায়। আমি যে গণমাধ্যমটা সম্পৃক্ত হয়েছি, আমরা আশা করছি যে আমরা আসলে এখনো মাঠে যাইনি, আশা করছি যে এপ্রিল নাগাদ আমরা পত্রিকাটা নিয়ে পাঠকের কাছে যাব এবং আমাদের লক্ষ্য হচ্ছে একটা বড় মাপের পত্রিকা বের করা। তো সেজন্য এখন প্রস্তুতি পর্যায়ে কাজ চলছে। তো সেখানে আমি আশা করি যে আমি যতদিন অন্তত আছি এই পত্রিকাটাতেও অন্তত এই পার্টিকুলার একটা ইস্যুকে একটা স্লট রেখে দিতে পারবো, যে ঠিক আছে এই অংশটুক যাবে শুধুমাত্র একটা চাইল্ড ফ্রেন্ডলি সিটি গড়ে তোলার ক্ষেত্রে মোটিভেশনাল বা ইনফরমেটিভ নিউজ গুলি থাকবে বা ফিচার গুলি থাকবে। আপাতত এটুকুই, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আসলে আনন্দিত হলাম যে আমরা আপনার এই যে নতুন গণমাধ্যমের জন্য আসলে শুভকামনা থাকলো আমাদের। এবং আপনি যেহেতু নিজেই বললেন যে একটি সুযোগ আমাদের বা একটা স্লট থাকতে পারে যেখানে আমরা আসলে আমাদের প্রিভেনশন নিয়ে কথা বলবো, নগর নিয়ে কথা বলবো, দূষণ নিয়ে কথা বলবো, এগুলো আসলে কিভাবে প্রতিকার করা যায়, মানুষের স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায়, এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি না বাড়িয়ে আসলে সেইটা থেকে সরে এসে আমাদের স্বাস্থ্য যে উন্নয়নে কিভাবে খরচ বাড়ানো যায়, সেই জায়গা থেকে হয়তো আমরা এই স্লট বলেন বা এই জায়গাগুলোতে আলোচনার আমাদের আরো সুযোগ থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের সাথে থাকবেন। আমি আসলে এই পর্যায়ে একটু যেতে চাই, আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর তুষার কান্তি রয় স্যার। স্যারের কাছে আমার যে মানে যে বিষয়টা আসলে জানার জন্য প্রশ্ন রাখতে চাচ্ছি, আসলে প্রশ্ন নয়, আমি আসলে জিজ্ঞেস করতে চাচ্ছি, যেহেতু আপনাদের এবং কুয়েট বলি বা আমাদের বুয়েট বলি এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে যারা প্ল্যানার বা আর্কিটেক্ট জায়গাতে যারা কাজ করছেন, তরুণরা বিশেষ করে, আমরা দেখি যে তরুণ আর্কিটেক্ট অবস্থায় আমরা যখন খুলনাতে কাজ করেছি আপনাদের সহযোগিতায়, তখন আমরা দেখেছি যে নগর ভাবনায় নাগরিকদের যে ফিল্ড পর্যায়ের যে অনুভূতি গুলো বা মতামত গুলো তারা যেভাবে জানতে পেরেছে, এবং তারা নিজেরাও অনেকে মতামত রেখেছিলেন যে আমরাও শিক্ষার্থী পর্যায়ে এই ধরনের সুযোগ পাওয়ার ফলে আমাদের যখন কোনো প্রজেক্ট থাকে, কাজ থাকে, কোনো ডিজাইনের চিন্তা থাকে, সেখানে আমরা নাগরিক ভাবনাগুলোকে যুক্ত করার সুযোগ থাকে। এই জায়গাগুলোতে আমরা আসলে অন্যান্য যারা প্রফেশনাল রয়েছেন বা কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো বা এই ধরনের যে গবেষণামূলক কার্যক্রমগুলোকে আমরা কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যুক্ত করতে পারি, আপনি এই জায়গাতে যদি আমাদের একটু মতামত রাখেন। তুষার কান্তি রায় স্যার। আসলে আপনি চমৎকার বলেছেন মিঠুন। সেটা হচ্ছে আমি হচ্ছে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ডিপার্টমেন্ট কুয়েটে প্রথমে জয়েন করি 2011 সালে। এরপরে যেহেতু আমি সিনিয়র এবং ফার্স্ট টিচার হিসেবে জয়েন করি, তো আমার উপরে অনেক দায়িত্ব থাকে। তারপরে আমি এখানে 2টা কোর্স নেই আসলে, বিশেষ করে ল্যান্ডস্কেপ প্ল্যানিং অ্যান্ড ডিজাইন, যেটা এটা থিওরি এবং হচ্ছে আপনার সেশনাল বা ডিজাইন স্টুডিও কোর্স। এবং আমার সাথে সার্বক্ষণিক একজন আর্কিটেক্ট থাকেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আর্কিটেক্ট, যেহেতু আমাদের এখানে প্রথমে ছিল না, এখন আর্কিটেকচার ডিপার্টমেন্ট খুলেছে। তো আমি সেই সময় কিন্তু এই খুলনা শহরের প্রত্যেকটা স্কুল এবং কলেজের ল্যান্ডস্কেপিং নিয়ে কিন্তু এই কাজগুলো করি। হ্যাঁ, এবং অ্যাসাইনমেন্ট দেই, এবং আরবান প্ল্যানিং স্টুডিওতেও কিন্তু আমি এই ধরনের কার্যক্রম দেই। শুধু এটা কিভাবে আমি সম্পৃক্ত করেছি, আমি ডিসি অফিস পর্যন্ত ডিসির কাছে চিঠি লিখেছি। ডিসি মহোদয় সেইখানে প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারকে চিঠি দিয়েছেন যে আমাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে, আমাদের ছাত্রছাত্রীদেরকে তথ্যপত্র দেওয়ার জন্য। তারা এমন ভাবে একেবারে স্কুল কলেজগুলোকে সার্ভে করেছে যে সেই স্কুলগুলোতে কি পরিমাণ গ্রিন স্পেস আছে, সেইখানে কি পরিমাণ
ফলের গাছ আছে, কি পরিমাণ ফুলের গাছ আছে, হ্যাঁ, তারপরে তাদের কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে কিনা, কম্পোস্টিং করা যাবে কিনা, এইরকম ভাবে আর কি কি সমস্যা আছে, কি কি সমাধান আছে, এই বিষয়গুলোতে কিন্তু ওই স্কুলের এবং কলেজের ছাত্রছাত্রীরা মতামত দিয়েছে। আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেখান থেকে তথ্যপত্র সংগ্রহ করে তারা এখানে রিপোর্ট তৈরি করেছে। এটা কিন্তু অনেক আগের থেকে, আমি বললাম না 2011-12 সাল থেকেই কিন্তু এই এই কাজটা আমি কিন্তু কম বেশি মানে আমার নিজের সীমাবদ্ধতার জায়গা থেকে হলেও, যেহেতু আমাদের আলাদা কোনো ফান্ডিং এর বিষয় না, পড়াশোনার মধ্য দিয়েই কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে এই জাতীয় কাজ করায়। এবং আপনারা যেহেতু ফান্ডিং এর মাধ্যমে এই প্রজেক্ট নিয়ে এসেছেন খুলনাতে আর এবং আমাদেরকে সম্পৃক্ত করেছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের মতামত দিতে পেরেছি। আমাদের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা কিন্তু ভবিষ্যতেই তারা কোনো সিটি কর্পোরেশনে, কোনো পৌরসভাতে, তারপরে অন্যান্য বেসরকারি সংস্থাতে, বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্ল্যানার হিসেবে হোক, প্রজেক্ট ম্যানেজার হিসেবে হোক, প্রজেক্ট বাস্তবায়নকারী কর্মকর্তা হিসেবে হোক, তারা কিন্তু তাদের কাজ করবে। এবং এই যে নলেজ তারা এখান থেকে নিবে, এই নলেজ কিন্তু আসলে যায় না, হ্যাঁ, এটা কিন্তু আসলে মাল্টিপ্লায়ার ইফেক্ট হিসেবে কিন্তু সারা বাংলাদেশ বলি। আর বাংলাদেশ থেকে যারা বাইরে যাচ্ছে স্কলারশিপ নিয়ে, তারাও কিন্তু সেখানে খুব ভালো পারফর্ম করছে, হ্যাঁ। সো এটা আসলে আমাদের উদ্যোগ যেটা আছে, এবং আমরা চাই যে আসলে সব সংস্থাগুলোই এর সাথে জড়িত থাকবে। এটা শুধু একক ইউনিভার্সিটি তো আসলে একটা রিসার্চ অর্গানাইজেশন। আমরা কেডিএর সাথে, আপনি জানেন যে কেডিএর সাথে আপনারা যে ইয়ে করেছিলেন, যে আপনারা একটা কনফারেন্সের মতো বা সেমিনার করেছিলেন, সেখানেও কিন্তু আমি অনেক বিষয়গুলোতে বিশেষ করে আমার পিএইচডির গবেষণা থেকেও কিন্তু কিছু কিছু জিনিস ওখানে আলোকপাত করেছিলাম। সো আমাদের উদ্দেশ্য থাকে যাতে সব সংস্থার লোকজন, এবং বিশেষ করে আপনি যেটা আলোকপাত করলেন যে শিক্ষার্থী যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সব ডিসিপ্লিন, শুধু আমার ডিসিপ্লিন না, আরবান প্ল্যানিং না, এখানে বিসিএম আছে, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, তারপরে সোশিওলজি, তারপরে এনভায়রনমেন্টাল, তারপরে হচ্ছে বোটানি বা বায়োলজি, হ্যাঁ, জুলজি, এই সমস্ত সব জায়গায় কিন্তু আসলে এই পরিবেশ নিয়ে কাজ করার সুযোগ রয়ে গেছে। এবং পরিবেশ যদি আসলে ভালোভাবে আমরা মেনটেন করতে পারি, তাহলে আসলে আমাদের কিন্তু এই যে একটু আগে যেরকম বলছিলেন যে স্বাস্থ্য মানে আসলে চিকিৎসা না, এটা আসলে প্রিভেন্টিভ মেজার, আসলে কিউরেটিভ মেজার থেকে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এটা আমরা সেই খুব ছোটবেলা থেকেই যেটা জানি, এখন আমাদের কাছে আরো এটা খুব শক্তভাবে প্রতিবাদ হয়েছে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আমাদের প্রত্যেক আলোচকের প্রতি আসলে অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই যে কনফারেন্স অন হেলথ প্রমোশন 2026 প্রোগ্রামে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের চাইল্ড ফ্রেন্ডলি সিটিজ ফর ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ এই ইস্যুতে আমরা অনেক বিষয় আলোচনা করেছিলাম। আসলে শারীরিক এবং আমাদের মানসিক জায়গাটাতে আসলে এই যে ওপেন স্পেস বা পরিবেশ বা শিশুরা যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জায়গাগুলোতে আমাদের আরো বেশি বেশি করে চিন্তা করতে হবে। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সাথে অতিথি হিসেবে যারা ছিলেন, হাসান বাকিবিল্লাহ, পিএইচডি স্কলার এট এমএমইউ অফ মালয়েশিয়া। আমাদের সাথে ছিলেন এস এম গোলাম কিবরিয়া, ফর্মার ডিরেক্টর, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড পাবলিকেশন। আমাদের সাথে ছিলেন সাবিয়া আবরিন হক, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, এডুকেটর অ্যান্ড রিসার্চ। এবং আমাদের সাথে ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর তুষারকান্তি রয় স্যার। স্যার বরাবরই সবসময় আমাদেরকে এই ধরনের পরামর্শ এবং মতামত দিয়ে সহযোগিতা করে আসছেন। আমাদের এই সেশনের একদম শেষ পর্যায়ে আমরা রয়েছি এবং শেষের দিকে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে আমাদের এই সেশনে যিনি সেশন চেয়ার হিসেবে রয়েছেন, গাউস পিয়ারি, পরিচালক, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অনলাইনে যারা যুক্ত ছিলেন, ফেসবুক লাইভের সাথে যারা যুক্ত ছিলেন এবং বিভিন্ন মতামত রেখেছেন, এবং আমাদের জুম লিংকের মাধ্যমে সরাসরি যারা পার্টিসিপেট করেছেন এই সেশনটিতে, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমি ফিরে যাচ্ছি আমাদের সেশন চেয়ার গাউস পিয়ারি, পরিচালক, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। এবং আমি অনুরোধ জানাবো আমাদের সেশন চেয়ারকে তার আলোচনার পরেই আমাদের এই আনুষ্ঠানিকভাবে এই সেশনটি সমাপ্তি ঘোষণা করার জন্য। গাউস পিয়ারি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক বৃন্দ। আজকের এখনকার যে সেশন আমরা পরিচালনা করছি সেটা চাইল্ড ফ্রেন্ডলি সিটিজ ফর ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ সেশনে আপনারা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যিনি আজকে প্রেজেন্টেশন দিয়েছেন প্রমা সাহা, তাকে ধন্যবাদ। যে ইস্যুটা নিয়ে আজকে প্রেজেন্ট হলো সেটা আসলে হলো আমাদের সবার জন্যই আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা সময় উপযোগী একটা বিষয় নিয়ে আসলে ডিসকাস করছি আমরা এই কারণে যে আমাদের যে সময়টা পার করছি এটা আসলে হলো যে খুব হার্ড একটা সময় পার করছি, কারণ মেন্টাল হেলথ এমন একটা বিষয় যেটা হলো সকল ধরনের
মানুষের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। শিশু থেকে বৃদ্ধ, সেখানে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী ব্যক্তি এবং হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সকলের জন্য মেন্টাল হেলথ কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো সেখানে যেটা আমরা বারবার বোঝার চেষ্টা করছিলাম যে এই শিশুদেরকে কিভাবে আমরা একটা প্রাণবন্ত একটা সময় দিতে পারি, একটা স্পেস দিতে পারি, যেখানে বাচ্চারা তাদের যে হেলদি লাইফ স্টাইলের যে জায়গাটা আছে সেখানে যেন তারা তাদের খেলাধুলার যে জায়গাটা আছে সেখানে যেন সে যে সুযোগ পায়, উন্মুক্ত স্থান যেন তাদের জন্য থাকে। আমরা জানি যে আমাদের ঢাকা শহরে আমরা যত মানুষ বসবাস করি সেই তুলনায় আমাদের কিন্তু ওপেন স্পেস কম, মাঠ পার্ক এবং হলো আমাদের যে বিনোদনের যে জায়গা সেটা কিন্তু অনেকাংশে কম। তো আমাদের সেই জায়গাতে আসলে এমফাসিস দেওয়ার একটাই বড় কারণ, সেটা হলো পড়াশোনার পাশাপাশি যদি আমাদের শারীরিক মানসিক বিকাশ যদি না ঘটে তাহলে কিন্তু আমরা কিন্তু একটা সুস্থ জাতি হিসেবে কিন্তু আমরা কিন্তু তৈরি হব না। কারণ আমরা বারবার বলছি যে আগামী প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের সাথে আছেন বা আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশের নেতৃত্ব যারা দিবে, তাদের জন্য আসলে এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে মেন্টাল হেলথের যে জায়গাটা সেটা। তো সেখানে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ অনেকেই কথা বলছিলেন যে এটা আসলে হলো যে একটা গুরুত্বের সাথে আসলে দেখা দরকার। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের হাসান বাকিবিল্লাহ স্যার, যিনি উনি ওনার কিছু কিছু ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন। আসলে হলো যে শিশুদের নিয়ে ভাবনার বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ শিশুদের সুস্থ বিকাশের জন্য আমাদের স্কুল থেকে, আমার কাছে মনে হচ্ছে এটা পরিবার থেকে আসলে এটা শুরু হওয়া দরকার। পরিবার, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের স্কুল, আমাদের যারা যেখানে যে শিক্ষা প্রতিষ্ঠানে আছে সেখানে আসলে হলো মেন্টাল হেলথের যে গুরুত্বটা সেটাকে ওইখানে তুলে ধরার একটা বিষয় আছে। আমরা সকাল থেকে আজকে আমাদের সেশন গুলোতে শুনতে পাচ্ছিলাম যে আমাদের এডুকেশনে আমাদের যে হেলথ প্রমোশনের যে বিষয়টা সেটাকে কিন্তু ইনক্লুড করা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি আমাদের ডেইলি লাইফটাকে যদি আমরা সুস্থ সুন্দরভাবে যদি গঠন না করতে না পারি, সেখানে যদি আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যদি এনশিওর না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে বসবাস করতে পারবো না। সেখানে আমাদের সমাজের স্বাস্থ্যের পাশাপাশি যেটা হলো যে পরিবেশের কথা কিন্তু আছে। স্বাস্থ্যটা কিন্তু অনেক বড় একটা ব্যাপক বিষয়। সেই বড় ব্যাপক বিষয়ের সাথে কিন্তু আমার এনভায়রনমেন্টটা কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। সেই এনভায়রনমেন্টে আমার নয়েজ পলিউশন, এয়ার পলিউশন, আমার হাঁটার উপযোগী পরিবেশ, আমার উন্মুক্ত স্থান, আমার নদী জলাধার, এগুলোকে রক্ষা করা, সবুজায়নের কথা বারবার আসছে যে কত পার্সেন্ট সবুজায়ন থাকতে হবে। সেই সবুজায়নকে আমরা দেখতে পাচ্ছি আজ আমরা দূষণের জর্জরিত। সবসময় আমরা কিন্তু থাকি হলো দূষণের উচ্চ শিখরে থাকি, শব্দ দূষণে, বায়ু দূষণে। এটা কিন্তু আমাদের শিশুদের জন্য যেমন হলো উম, আমাদের বাধা শিশুদের মেধা বিকাশে, শিশুদের শারীরিক বিকাশে, সেখানে হলো যে আমাদের মতো যারা আমরা আছি সকলের ক্ষেত্রে কিন্তু একই রকমের কিন্তু চিত্র দেখতে পাই। আর সবচেয়ে বড় কথা হলো যে খেলাধুলার বিকল্প কিছু নাই আমাদের শারীরিক এবং মানসিক বিকাশে। খেলাধুলার বিকল্প কিছু নাই, সেই জন্যই আমাদের দরকার হলো বিকল্প কিছু চিন্তা করা। এই মুহূর্তে হয়তো আমরা আমাদের যেই কমিউনিটিতে আমরা বসবাস করি, আমাদের বা শিশুরা আছে তাদের অনুযায়ী কিন্তু আমাদের সেখানে মাঠ পার্ক নাই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু যেটা করতে পারি, আমাদের যে বাসার সামনে যে রাস্তাটা আছে, যে রাস্তাটা দিয়ে গাড়ি যায়, তাকে কয়েক ঘন্টার জন্য আমরা যদি গাড়িটাকে নিয়ন্ত্রণ করে আমাদের বাচ্চাদের খেলার জায়গা তৈরি করে দিতে পারি, সেখানে বয়োবৃদ্ধ যারা আছেন তাদের সামাজিকীকরণের একটা বিষয় থাকে। আমরা এখন যেইভাবে আমরা বেড়ে উঠছি আমাদের শহরে, সেই বেড়ে ওঠা এবং আমাদের সন্তানদের বেড়ে ওঠার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ আমরা আমাদের পাশের বাসায় কে থাকে আমরা কিন্তু সেটা কিন্তু জানছি না, এবং আমার নেইবারে কারা থাকছেন তাদেরকে আমরা চিনছি না। তো আমাদের এই চেনা জানার এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে একটা বিকল্প হিসেবে আমরা আমাদের যে মোবাইল প্লেগ্রাউন্ড আমরা করি, আমরা ডব্লিউটাসের পক্ষ থেকে যে কাজগুলো করে আসছি এগুলাকে আরো বেশি জায়গায় হলো প্রচার প্রসার করা দরকার। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এস এম গোলাম কিবরিয়া স্যারকে, যে স্যার বলছিলেন যে ওনাদের একটা পোর্টাল, নিউজ পেপার বা নিউজ পোর্টাল ওনারা বের করবেন, সেখানে একটা জায়গা ওনারা আমাদের জন্য এই সুযোগটা রাখবেন। আমি স্যারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, এখানে আমাদের আসলে আরো অনেক কিছু দরকার। হেলথ প্রমোশনের যে জায়গাগুলো, যেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় একার কাজ না, সেটা আমাদের সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করতে হবে। সকল মন্ত্রণালয়ের সকলের জন্য কিন্তু মেন্টাল হেলথ, হেলথ প্রমোশন সকল কিছুই কিন্তু দরকার। কারণ হলো আমাদের সবাইকে সুস্থ সমাজে বেঁচে থাকতে হবে। শুধুমাত্র গড় আয়ুর দিকে তাকালে হবে না। আমি যদি অসুস্থ হয়ে গড় আয়ু বৃদ্ধির দিকে আমি যদি যাই, সেই তুলনায় আমাকে সুস্থ হয়ে বেঁচে থেকে যদি গড় আয়ু কম হয়, সেটা কিন্তু আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রের জন্য কিন্তু অনেক বড় একটা বিষয়। কারণ আমাদের রাষ্ট্রের ভর্তুকি দিয়ে বা পকেট
আমাদের ব্যক্তির নিজ পকেটে থেকে যে খরচগুলো যাচ্ছে সেই খরচের কথাগুলো কিন্তু বিবেচনা করতে হবে, কারণ আমাদের শহরের সবকিছু ব্যয়বহুল। সেই জায়গাতে যদি আমরা এই জায়গা থেকে চিন্তা করি তাহলে খুব ভালো এবং উপকৃত হবে আমাদের সমাজের এবং রাষ্ট্রের জনগণ। আমাদের শিশুরা বাসা থেকে বের হয়ে তারা স্কুলে হেঁটে যাতায়াত করবে, হেঁটে যাবে, হেঁটে আসবে, এবং স্কুলে খেলাধুলা করবে, এবং তাদের হেলদি খাবারের যে অভ্যাস সেই অভ্যাসগুলো তৈরি হবে। বাচ্চার স্বাভাবিক নিয়মে সে ঘুমাবে, তার যে দৈনন্দিন যে কাজকর্ম আছে সেগুলো সে স্বাভাবিকভাবে সে যেন করতে পারে, সেই জন্য কিন্তু স্কুলে কিছু মোটিভেশনাল কিছু সেশন রাখা উচিত, যেটা আমাদের এখানে আলোচকরা বলেছিলেন যে হেলথ একটা আমাদের সময়ও ছিল, একটা হেলথ ক্যাম্প করা হতো স্কুলে, বা হেলথ একটা ডেস্ক ছিল, সেখানে কিন্তু আমাদের সবার কিন্তু একটা হেলথ চেক আপ কিন্তু করা হতো। কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না। এবং আমরা এখন যেটা বেশি ক্রাইসিসে আমরা পড়ছি সেটা হলো যে আমাদের বাচ্চারা বিভিন্ন ডিভাইসে আসক্তি, এবং বিভিন্ন হলো আপনার যেটা বলছে মাদকাসক্ত বলি বা অন্যান্য নেশাতে যে জড়িয়ে পড়ছে, সেটা হলো আমাদের সামাজিক একটা অবক্ষয়ের কারণে বলবো, কারণ আমাদের বন্ধনগুলো কিন্তু অনেক দূরে চলে গেছে। যার কারণে হলো যে আমাদের বাচ্চারা হলো সে মানসিক একটা দুশ্চিন্তার মধ্যে থাকে বা মানসিক একটা ভারসাম্যহীনতার মধ্যে থাকে বিধায় কিন্তু সে তখন নিজেকে একাকিত্ব বা এককভাবে তখন রিলিফ হওয়ার জন্য সে এই ধরনের আসক্তিতে কিন্তু সে জড়িয়ে পড়ছে। এই বন্ধনগুলোকে, আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধনগুলোকে আরো সুদৃঢ় করতে হবে, আমাদের মেন্টাল সাপোর্ট গুলোকে আরো বেশি দিতে হবে, আমাদের প্যারেন্টস কাউন্সিলিং গুলোকে আমাদেরকে মনে হচ্ছে যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ স্কুলগুলো যদি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি প্যারেন্টসদের জন্য যদি কোনো সেশন থাকে, যে বা মাসে একবার হলো তার প্যারেন্টসরা তারা স্কুলে যাবেন, বিভিন্ন ইনস্টিটিউশনে তাদের সন্তানরা যেখানে পড়াশোনা করে তার অবস্থা সম্পর্কে জানবেন। কারণ আমরা দেখি যে আমাদের শিশুরা দেখা যায় যে ঘরের মধ্যে থাকলে সে একা থাকতে পছন্দ করে, কিন্তু একা না, কিন্তু তাকে কিন্তু সবাইকে নিয়ে যে থাকার যে একটা আনন্দ সেই জিনিসটাকে কিন্তু আমাদের বলতে হবে, এবং তাকে সবসময় কাছে কাছে রাখতে হবে, তার ভালো লাগাকে গুরুত্ব দিতে হবে, তার স্বপ্নকে শুনতে হবে, তার স্বপ্ন বাস্তবায়নে আমরা কিভাবে তাকে সহযোগিতা করতে পারি সেইগুলোকে নিয়ে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। স্কুলের পাশাপাশি স্কুল, কলেজ এবং বিভিন্ন ধরনের মোটিভেশনাল যে জায়গাগুলো আছে সেখানে আমাদের সন্তানদেরকে বেশি বেশি করে সম্পৃক্ত করতে হবে। আর সেই সাথে যেটা বলবো যে আমাদের দেশীয় খেলাগুলো কিন্তু, দেশীয় সংস্কৃতি কিন্তু আমাদের সন্তানদের সামনে কিন্তু উপস্থাপন কিন্তু খুবই কম হচ্ছে। তারা বিভিন্ন কালচার সম্পর্কে কিন্তু ওইভাবে জানছে না, কারণ এটা কিন্তু আমাদের নিজস্ব জায়গা থেকে নিজস্ব ঐতিহ্যকে কিন্তু তুলে ধরার দায়িত্ব আমাদেরই। তো আমরা যেন সরকারি ভাবে এবং বেসরকারি ভাবে যারা কাজ করছে সম্মিলিত ভাবে যেন আমরা সেই কাজগুলো করে যেতে পারি। সেটার সাথে যে স্যার বলেছেন গণপূর্ত মন্ত্রণালয় অবশ্যই জড়িত, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি। সিটি কর্পোরেশনের আওতায় যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলোর যে খেলার মাঠগুলো আছে সেই মাঠগুলো যেন সবার ব্যবহার উপযোগী হয়, প্রবেশ গম্যতা যেন নিশ্চিত হয়, সেই জন্য কাজ করছে। সাবিহা আপা বলছিলেন যে এখানে কিছু জায়গায় হলো রেভিনিউ কালেক্টের বিষয় থাকে। তো আসলে হলো যে সব জায়গায় যদি বাণিজ্যিক ভাবে আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা সুস্থ জাতি পাবো না। কারণ হলো আমাদেরকে চিন্তা করতে হবে সুস্থ জাতি গঠনে আমাদের সকলের সমন্বিত পদক্ষেপ এবং সকলের জন্য চিন্তা করতে হবে। শিশু এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করতে পারে, যুব মন্ত্রণালয় কাজ করতে পারে, পরিবেশ মন্ত্রণালয় কাজ করতে পারে, জলবায়ু মন্ত্রণালয় কাজ করতে পারে। আমাদের হচ্ছে সকল মন্ত্রণালয়গুলো, যতগুলো মন্ত্রণালয়গুলো আছে সবাই সমন্বিত ভাবে যদি কাজ করে তাহলে দেখা যাবে আগামী ভবিষ্যৎ প্রজন্ম একটা সুস্থ জাতি হিসাবে আমাদের মাঝে থাকবে, এবং আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো ভালো নেতৃত্ব এখান থেকে বেরিয়ে আসবে। কারণ আমাদের সবকিছু পরে হলো যে আমাদের একটা স্বপ্ন যে আগামীতে আমরা দেখতে পাবো আমাদের যে সরকার আসবে সেই সরকার গঠনে যারা থাকবেন তারা আমাদের যে আজকের যে কনফারেন্স হচ্ছে হেলথ প্রমোশন বিষয়ক যে কনফারেন্স, এখানকার যে সুপারিশমালা আছে আমরা তাদের কাছে নিয়ে যাব, এবং আগামী সুন্দর বাংলাদেশের স্বপ্নের সাথে যেন আমরা একসাথে একাত্মতা পোষণ করে সরকার এবং বেসরকারি ভাবে যারা কাজ করছে বিভিন্ন জায়গা থেকে সবাই মিলে যেন সম্মিলিতভাবে কাজ করতে পারি সুন্দর বাংলাদেশের জন্য। আর সেই সাথে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি হলো আমাদের প্রফেসর তুষারকান্তি স্যার, যিনি আমাদের সাথে দীর্ঘ 2 বছর, উনি আরো আগে থেকে আমাদের সাথে কাজ করেন, কিন্তু আমাদের একটা একটা সুযোগ ছিল যে আমরা খুলনাতে কাজ করছিলাম 31টা ওয়ার্ডে 31টা স্কুল এবং কমিউনিটি লেভেলে যে কাজটা করছে সেই কাজটা সাথে সম্পৃক্ত আছেন, এবং হলো আগামীতেও থাকবেন এই প্রত্যাশা রাখছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায় যেটা হলো যে চাইল্ড ফ্রেন্ডলি সিটিজ এর যে বিষয়টা আমাদের উপস্থাপন হয়েছে, যেটা হলো যে আমাদের ন্যায্য অন্তর্ভুক্তমূলক নগর গঠনে আমাদের যারা কমিউনিটিতে আছে তারা কি চায় সেইটাকে মাথায় নিয়ে যদি নগর পরিকল্পনা করা হয়, রাষ্ট্রের পরিকল্পনাতে যেন সেটা গ্রহণযোগ্যতা পায়, তাহলে রাষ্ট্রের
অর্থের অপচয় কম হবে, সময়ের অপচয় কম হবে, আর সেখানে হলো মানুষের বাসযোগ্যতা নিশ্চিত হবে বলে আমার বিশ্বাস। আর আমরা চাই সকলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলের মতামতকে গ্রহণ করা, যেটা পজিটিভলি মিডিয়াতেও প্রচার হবে এবং হলো জনগণের উপকারে হবে, সেই জায়গাতে যেন আমরা কাজ করতে পারি। আমি সম্মানিত আলোচকবৃন্দ যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ভবিষ্যতে আমরা একসাথে কাজ করবো সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই সেশনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। সেশন চেয়ারের আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের এই সেশনের সমাপ্তি ঘটলো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার সবাইকে। সবাই ধন্যবাদ যুক্ত থাকার জন্য। কিবরিয়া স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা সবসময় শুনি। টেকনিক্যাল টিম লাইভটা অফ করে দেবে। জি, ঠিক আছে আপা। জি, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু সবাইকে আলাইকুম। ধন্যবাদ।